বকেয়া 36% ডিএর দাবিতে অনড় রয়েছেন সরকারি কর্মচারীরা। শীতের রাতেও নাছোড় তারা। নবান্নের সামনে গত রাতে আমরা দেখেছিলাম ধর্নায় বসেছিলেন তারা। শীতকে উপেক্ষা করেই রাজ্য সরকারের নিজস্ব কর্মচারী যারা তারা ওখানে বসে আছেন। শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, এর আগে আমরা দেখেছিলাম শহর কলকাতার যে রাস্তায় বিগত 10 বছর মিছিল হয়নি, ভাস্কর বাবুরা সেই রাস্তা দিয়ে মিছিল করেছিলেন। আজকে ভাস্কর বাবুরা সেই জায়গায় গিয়ে অনড় রয়েছেন এখনো দাবিতে, যেটা রাজ্যের যে সদর দপ্তর রাজ্য সরকারের তার থেকে কয়েক হাত দূরে। ভাস্কর বাবু রয়েছেন তোমাদের সঙ্গে, কি বলছেন তারা? সরাসরি তার কাছে যাব, কারণ গতকাল তাদের দুটোবার জয় হয়েছে, একবার সিঙ্গেল বেঞ্চ একবার ডিভিশন বেঞ্চ। আপনাদের একটা সিদ্ধান্ত রয়েছে যে এসএলএসটি যারা এই মুহূর্তে বিক্ষোভকারী রয়েছেন তাদেরকেও আপনারা সহমত করছেন, আরও কি হাত শক্ত হলো? যতগুলো চাকরি প্রার্থীদের মঞ্চ আছে আমাদের দাবির সাথে তো ওদের তো সাযুজ্য আছে, ওদের দাবিটাও আমাদের মধ্যে সংযুক্ত আছে। এই যে শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগের ব্যাপারটা ওদের সাথেই সংযুক্ত। আমরা ওদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, অনেকেই আসবেন বলেছেন। তাদের ব্যানার এবং তাদের প্রতিনিধি দল আজকে আসবেন, মঞ্চে উপস্থিত থাকবেন, তারা তাদের বক্তব্য রাখবেন। আরও বিদ্যুৎজন যারা আছেন তাদেরও আসার কথা। আপনারা তো একটা বলা যেতে পারে নবান্নের পাশে এর আগে কেউ কখনো বিক্ষোভ করেনি, এটা একটা নজিরবিহীন ব্যাপার, কিন্তু এটাও কটাক্ষ করা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার টাকা দেয়নি, রাজ্য সরকার কিভাবে টাকা দেবে, আপনারা কেন বারবার দিয়ে চাইছেন? কুণাল ঘোষ বলছেন। কুণাল ঘোষকে একবার জিজ্ঞাসা করুন আমার কথার পরিপ্রেক্ষিতে, যে ভাস্করবাবু বলেছেন কেন্দ্র সরকারের কাছে রাজ্যের কর্মচারীদের বেতন খাতের জন্য একটা হিসেব দিতে হয়, সেটা অর্থ কমিশনের কাছে হিসেব পেশ করতে হয়। আমাদের সাথে যখন মুখ্য সচিবের বৈঠক হয় তখন মুখ্য সচিব বলেছিলেন অর্থ কমিশন বাবদ কোনো পয়সা আমাদের বকেয়া নেই। এই যে অর্থবর্ষটা চলছে, এই অর্থবর্ষে সরকার হিসেব দেখিয়েছিল যে কর্মচারীদের বেতন এবং পেনশন খাতে খরচা হবে ৭৩,০০০ কোটি টাকা, খরচা হয়েছে ৬৪,০০০ কোটি টাকা। বাকি ৯,০০০ কোটি টাকা কোথায় গেল কুণাল বাবু? যদি উত্তর দেন ভালো হয়। আর এই প্রশ্নের জবাবের জন্যই আপাতত তারা বিভিন্ন ধরনের আন্দোলন কর্মসূচি নিয়েছেন। নবান্নের পাশে যে আন্দোলন কর্মসূচি শুরুটা বলা যেতে পারে অনেকটাই নজিরবিহীন। নজর থাকবে শ্রাবন্তী, নজর রাখো। এদিকে রেশনে দুর্নীতির মতো শিক্ষক নিয়োগেও দুর্নীতির জট পেকে আছে। আর এই জটে এসএলএসটি চাকরি প্রার্থীদের নিয়োগ আটকে রয়েছে। আরও একটা বৈঠক হলো গতকাল। বৈঠকের পর দুপক্ষের যা যা বক্তব্য পাওয়া গেছে তাতে জট কাটলো কি নাকি জটটা আরো পাকলো, প্রশ্ন উঠছে। জটিলতাটা কাটবে কখন, ফাইনাল ডেটটা কখন কেটে যাওয়ার, সেটা আমরা একটা মোটামুটি পেয়েছি, সেটা হচ্ছে 1 ফেব্রুয়ারি। আমরা তো এইভাবে বলতে পারি না যে অমুক নির্দিষ্ট দিনক্ষণ মেনে অমুক দিনে দিয়ে দিতে পারবো। এক পক্ষ বলছে নির্দিষ্ট তারিখ পাওয়া গিয়েছে, আরেক পক্ষ বলছে নির্দিষ্ট দিন পাওয়া সম্ভব নয়। তাহলে শুক্রবারের বৈঠকের নিট ফল কি? জট কাটলো নাকি জট আরো পাকলো? শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর চাকরি প্রার্থীরা বলছেন 1 ফেব্রুয়ারির মধ্যে নিয়োগের প্রতিশ্রুতি পেয়েছেন তারা। ফ্রন্ট ফুটে খেলে তারা মুখ্যমন্ত্রীর কথাও বলছেন। নিয়োগ কাটানো নিয়ে যে আইনি জটিলতা রয়েছে সেটা কিভাবে কাটবে সেটাও সরকারের কোর্টে তারা ঠেলছেন। আমরা আশা করছি ওই 1 ফেব্রুয়ারির মধ্যে ভালো কিছু আমাদের হবে, সেই বার্তাটা আমরা পেয়েছি আজকে, এবং ডেডলাইন ওই 1 ফেব্রুয়ারি দেওয়া হয়েছে। কিন্তু বৈঠকের মধ্যস্থতাকারী তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও বলছেন নির্দিষ্ট করে দিনক্ষণ বলা সম্ভব নয়। এই ধরনের যেন ভুল ধারণা না হয়, মুখ্যমন্ত্রীর তরফ থেকে অমুক দিন ধরে নোটিফিকেশন অমুক এরকম কোনো নির্দেশের বিষয় নেই। মুখ্যমন্ত্রীর বেসিক স্পিরিটটা জটটা খুলে তিনি দ্রুত নিয়োগ চান। জট কাটলেও কেউ বলতে পারবেন না, বরং অনেকেই বলছেন নতুন করে জট পাকলো। রাজ্যের বিরোধীরা কি বলছেন? জরুরি ভিত্তিতে ঘোষণা করে দিন। রাজ্য সরকার মনে করছে সমস্ত বেআইনি যে নিয়োগ হচ্ছে সেগুলো বাতিল করে দেওয়া হলো। রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চায়, তাহলে সব মামলা চলে যাবে। সেই সততা নেই। কেন করতে পারছে না জানেন? আজকে চাকরিগুলো বাতিল হলে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা কুণাল ঘোষের চামড়া গুটিয়ে রাজপথে হাজির করে দেবেন, সেই ভয় করছেন না। ব্রাত্য বসু চাক না চাক, 3.5 বছর জেলখাটা আসামি কিছু বলুক আর নাই বলুক, ভাইপো কিছু প্রতিশ্রুতি দিক আর নাই দিক, রেজাল্টটা হচ্ছে 0। ডিসেম্বরের শেষ সপ্তাহে দাঁড়িয়ে আরও একটা ডেডলাইন পেল রাজ্য। 1 ফেব্রুয়ারি। নতুন কিছু হবে নাকি যা চলছে তাই চলবে? উত্তর লুকিয়ে সময়ের গর্ভে। সুমন মহাপাত্র রিপোর্ট, TV9 বাংলা।
এদিকে নিয়োগ নিয়ে রাজ্যে একের পর এক মামলা, আর সেটা নিয়েই এবার সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিশানা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। প্যানেল আটকে দেওয়া, জটিলতা তৈরির জন্য লক্ষ লক্ষ টাকা তুলছেন এক শ্রেণীর আইনজীবী। তোপ কুণালের। বেআইনি নিয়োগ নিয়ে কুণালকে পাল্টা খোঁচা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, শুনুন। বহু লোককে দিয়ে মামলা করিয়ে প্যানেল ঠেকিয়ে দেয়া, জটিলতা করার জন্য এক শ্রেণীর আইনজীবী ছেলে মেয়েদের কাছ থেকে লাখ লাখ টাকা তুলছে। একটা প্যানেল হয়েছে, যারা হয়তো প্যানেলে নেই তাদেরকে বলা হচ্ছে তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের হয়ে গোটা প্যানেল আটকে দিচ্ছি, কাউকে চাকরি পেতে দেবো না, তোমরা আমাদের সঙ্গে থাকো। মানুষকে বিভ্রান্ত করে কর্মপ্রার্থীদের আবেগ নিয়ে খেলে এক শ্রেণীর আইনজীবী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলছেন। লক্ষ লক্ষ টাকা উপার্জন করা হয়েছে কি হয়নি, যারা মামলা করছেন আবেদনকারী তারাই বলতে পারবেন তারা লক্ষ লক্ষ টাকা কোথা থেকে পেয়েছেন না পেয়েছেন, আদৌ দিয়েছেন কি না। আমি ওই ছোট নিম্ন রুচির বিতর্কে যেতে চাই না। আমার একটাই বক্তব্য, কুণাল বাবুরা যদি স্বচ্ছতার সঙ্গে সততার সঙ্গে কাজ করেন তাহলে তো নিয়োগে কোনো বাধা নেই। জরুরি ভিত্তিতে ঘোষণা করে দিন, রাজ্য সরকার মনে করছে সমস্ত বেআইনি যে নিয়োগ হচ্ছে সেগুলো বাতিল করে দেওয়া হলো, রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চায়, তাহলে সব মামলা চলে যাবে। সেই সততা নেই, কেন করতে পারছে না জানেন? আজকে চাকরিগুলো বাতিল হলে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা কুণাল ঘোষের চামড়া গুটিয়ে রাজপথে হাজির করে দেবেন, সেই ভয় করছেন না। আচ্ছা, নিয়োগে দুর্নীতির কত রূপ বলুন তো? টিভি9 বাংলা চাকরি চুরির পর্দাফাশ করতে উত্তরটা পরিষ্কার হয়ে গেছে। নিয়োগে বহুমুখী দুর্নীতি হয়েছে, আমরা বলছি না, এসএসসি বলছে। আদালতে এসএসসির হলফনামা জমা দেওয়ার কপি আমাদের হাতে, টিভি9 বাংলার হাতে। কোনো নিয়মের তোয়াক্কা না করেই অযোগ্যদের ভুরি ভুরি চাকরি দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন একটাই, যোগ্যরা যারা রাস্তায় বসে আছেন, রোদে পুড়ছেন, বৃষ্টি ভিজছেন, তারা কবে চাকরি পাবে? নিয়োগে দুর্নীতি আর দুর্নীতি, শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক কত দুর্নীতি হয়েছে তার কোনো হিসেব আছে কি? আদালতে এসএসসির হলফনামার জমা দেওয়া কপি টিভি9 বাংলার হাতে। চাকরি চুরির পর্দাফাশ হতেই স্পষ্ট নিয়োগে রকমারি দুর্নীতি হয়েছে। দেখা যাচ্ছে নবম দশমে র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন 183 জন, এর মধ্যে 122 জনের চাকরি চলে গেছে, 61 জন এখনও বহাল তবিয়তে চাকরি করছেন। নবম ও দশমে ওএমআরে জালিয়াতি 952 জনের, এর মধ্যে 808 জনকে চাকরির সুপারিশপত্র দিয়েছে এসএসসি। এবার নজর রাখি একাদশ দ্বাদশে নিয়োগ দুর্নীতির দিকে। সেখানে দেখাচ্ছে একাদশ দ্বাদশে র্যাঙ্ক জাম্প করে চাকরি হয়েছে 39 জনের, ওএমআর জালিয়াতি হয়েছে 907 জনের। গ্রুপ সি আর ডিতে আবার ওএমআর জালিয়াতি ছাড়াও কম নম্বরেও কেউ কেউ সুপারিশপত্র পেয়েছেন, অনেকে আবার সুপারিশপত্র ছাড়াই চাকরি করছেন। গ্রুপ সিতে ওএমআরে জালিয়াতি 3480 জনের, কম নম্বরে সুপারিশপত্র পেয়েছেন 785 জন, সুপারিশপত্র ছাড়াই চাকরি হয়েছে 57 জনের। গ্রুপ ডিতে ওএমআর জালিয়াতি 2823 জন, কম নম্বরেও সুপারিশ 1741 জনের, সুপারিশপত্র ছাড়াই চাকরি হয়েছে 170 জনের। নিয়োগে এত রকমের দুর্নীতি সামনে আসতেই ফের তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের আগে কিছু টাকা অ্যাকাউন্টে দিতে হবে, নইলে ভোট পাওয়া যাবে না, এই মানসিকতা এই মুখ্যমন্ত্রী। উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ ডিতে বা প্রাইমারিতে স্টার্টিংয়ে 25,000 টাকা বেতন দিতে হয়। পশ্চিমবঙ্গে এই মুখ্যমন্ত্রীর দ্বারা কোনো চাকরি হবে না, আমি নিজে আমার অভিজ্ঞতা থেকে। এটা তো একটা সময় একটা ঘটনা ঘটেছে আমাদের সরকারের সময়। আমাদের একটা বডি একজন চেয়ারম্যান একরকম কথা বলেছেন, পরবর্তী ক্ষেত্রে অন্য এখনকার চেয়ারম্যান তিনি এসে সেটাকে শুধরানোর চেষ্টা করছেন, সংশোধনের চেষ্টা করছেন। তো ওটা তো ওইভাবে একটা নিরবচ্ছিন্ন প্রক্রিয়া নয়, তো ওইভাবে কন্টিনিউটি নিশ্চয়ই আছে। আবার সেটা বাস্তব, সেটা সত্য, আবার তার মধ্যে একটা ছেদ আছে, সেটাও সত্য। কিছু একটা খোদ এসএসসি স্বীকার করছে আদালতে, আইসিসি নিয়ে কথা বলতে পারবে। নিয়োগের ক্ষেত্রে কি না হয়েছে? র্যাঙ্ক জাম্প, সাদা খাতা জমা দিয়েও কেউ কেউ চাকরি পেয়েছেন। এক কথায় কোনো নিয়মের তোয়াক্কা না করেই অযোগ্যদের চাকরি হয়েছে, আর যোগ্যরা
তারা কবে পাবেন হকের চাকরি? স্কুল সার্ভিস কমিশন যখন স্বীকার করে নিচ্ছে দুর্নীতি হয়েছে 8,500, তখন কেন যোগ্যরা রাস্তায়? প্রশ্ন থাকলেও। ক্যামেরা মৃন্ময়ের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা।